ওকে, সো আজকে আমাদের মেকানিক্স এর টপিক গুলোর মধ্যে লাস্ট ক্লাস, যে মেকানিক্স এর আমাদের শুধু মোমেন্টাম টপিকটা বাকি। মোমেন্টামটা নিয়ে আমরা ডিসকাস করব। এটা দিয়ে আমাদের মেকানিক্স শেষ হয়ে যাবে। দেন আমরা সামনের উইক থেকে না, বেসিক্যালি আরেকটু টাইম বেশি লাগবে, বিকজ ওই চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো করা বাকি। তো ওগুলো তোমরা হোমওয়ার্ক করবে আর কি। ওগুলো জিনিস বলে দিব আজকে ক্লাস শেষে। এরপর আমরা ম্যাটেরিয়াল স্টার্ট করব। ওকে, সো মোমেন্টাম জিনিসটা কি আজিজুল? mass into velocity. How ম্যাস it ইনটু is to stop ভেলোসিটি, something. যে জিনিসটা। ওকে, তো তাহলে মোমেন্টাম হলো ম্যাস ইনটু ভেলোসিটি। ওকে, ভালো কথা। তো এখন তোমার এটা অ্যাকচুয়ালি কি করি আমরা? মোমেন্টামটা বের করলে মোমেন্টামের ভ্যালুটা আসলে কি রিপ্রেজেন্ট করে? মোমেন্টাম বেশি হওয়া মানে কি, কম হওয়া মানে কি? এখানের মধ্যে আমাদের একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, এই যে ডেফিনেশন তোমাদের জানা লাগবে না, জাস্ট এমনিতে আমি আলাদা করে বলে রাখি, সো দ্যাট তোমাদের একটা আইডিয়া হয় যে মোমেন্টাম অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে আমরা আসলে কি পাই। মোমেন্টাম বেশি হওয়া মানে কি, কম হওয়া মানে কি? মোমেন্টাম আসলে যদি আমরা ডিফাইন করতে চাই ওয়ার্ডস এ, সো তখন এটাকে এমন ভাবে আমরা বলবো কি জিনিস, যে ইট ইজ আ মেজার অফ হাউ ডিফিকাল্ট ইট ইজ টু স্টপ সামথিং দ্যাট ইজ মুভিং। যে কোনো একটা মুভিং অবজেক্টকে থামাইতে কত বেশি আর কত কম কষ্ট করতে হয়, এইটার মেজারমেন্ট আমরা কিসে থেকে পাই? মোমেন্টাম থেকে পাই। মোমেন্টামের ভ্যালু যদি বেশি হয় তো তার মানে কি, ওই অবজেক্টটাকে থামানো অনেক কষ্ট। মোমেন্টামের ভ্যালু যদি কম হয় তো তার মানে কি, ওই অবজেক্টটাকে থামানো অনেক ইজি। আর কোন একটা অবজেক্ট যদি মুভি না করে, যদি একটা অবজেক্টের ভেলোসিটি 0 হয় তো তার মানে কি, সে অলরেডি তো রেস্টে আছে, তাই না ইসমাইল? তো কোন একটা অবজেক্টের ভেলোসিটি যদি 0 হয়, ইট ইজ অলরেডি এট রেস্ট, তো তাহলে তাকে তো থামানোর কিছু নাই, সে তো অলরেডি থেমে আছে। সো তখন তার মোমেন্টাম কত? 0, মানে তাকে থামানো ডিফিকাল্ট কিছু না, বিকজ ইট ইজ অলরেডি এট রেস্ট। তো এমন একটা ব্যাপার। সো মোমেন্টামের অ্যাকচুয়াল ডেফিনেশন হলো এইটা। এটা আমরা নরমালি এক্সামে লিখি না, বাট জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে মোমেন্টাম ক্যালকুলেট করে আমরা আসলে কি পাই, তো এই জিনিসটা পাই। তো এখন মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টাম, এটার ইউনিট হলো কেজি মিটার পার সেকেন্ড, ইজ ইকুয়াল টু মাস টাইমস ভেলোসিটি। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো এখন মোমেন্টাম কি? মোমেন্টাম হলো একটা ভেক্টর কোয়ান্টিটি যার ডিরেকশনটা কোন দিকে? ভেলোসিটি অফ দ্য অবজেক্ট যেই ডিরেকশনে, মোমেন্টামটাও ওই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা লিখে রাখি। মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি momentum is a vector quantity and its direction is in the same direction as the velocity. তো অবজেক্টের ভেলোসিটি যেই ডিরেকশনে, তার মোমেন্টামের ডিরেকশনটা ওইটা। এখন এই মোমেন্টামের ক্যালকুলেশন গুলোর জন্য আমাদের ডিরেকশনের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের মোমেন্টামের দুইটা ব্যাপার নিয়ে আমরা ডিল করব। ফার্স্ট অফ অল, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যে আমরা এই জিনিসটা ও লেভেলসে পড়ে আসছিলাম। ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা কি বলে আজিজুল? Population is equal to after. আর এটার কন্ডিশনটা কি?
ফ্রিকশন No লেস external থাকতে forces হবে। applied. কোন রকমের এক্সটার্নাল ফোর্স কাজ করবে না আর কি সিস্টেমের মধ্যে ওই জিনিসটা। তো তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে কি বলে? total momentum before an event আমরা কি ফ্রিকশন পিকটা নেগলিজিবল করে নি, ইগনোর করে রাখি। হ্যাঁ ওই জিনিসটাও ওইটাও নেগলিজিবল ধরি, প্লাস তোমার মেইনলি বাইরে থেকে যেন কোনো ফোর্স না আসে, যে কোলাইডিং বডিগুলোর মধ্যে নিজেদের মধ্যে কলিশন হয়ে যায় ইচ্ছা তা হোক, বুঝছো? তো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর অ্যান ইভেন্ট, ইভেন্টটা কি হতে পারে? কলিশন হতে পারে আর এক্সপ্লোশন হতে পারে, যেটাই বলো। is equal to total momentum after an event or after the event specifically and এটা true হবে কখন? provided no external forces are acting on the system. Yes, provided no external forces are acting on the system এই জিনিসটা। তো আমরা ফার্স্ট অফ অল ও লেভেলস এর ছোট একটা রিক্যাপ করে নিলাম। আমাদের আসলে এই মোমেন্টামটা ও লেভেলস এর থেকে এক্সট্রা কিছু না, সবই ও লেভেলস এর জিনিস, জাস্ট একটু ক্যালকুলেশন গুলো বেশি করে করতে হয়। তোমরা M1 এ মোমেন্টাম যা পাবা এখানের মধ্যে মোমেন্টাম সেম জিনিস। তো এখানে ফার্স্ট অফ অল মোমেন্টামের ডেফিনিশন, ফর্মুলা, এটা যে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিরেকশনটা তাহলে কিসের উপরে ডিপেন্ড করে বা কোন দিকে, দেন ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এই ব্যাপারগুলো লিখলাম। এগুলি আমাদের ও লেভেলস এর পড়া, কারো এটা নিয়ে নরমালি প্রবলেম থাকার কথা না। স্টিল কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে দেন বলতে পারো, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব, অর এলস আমরা আরেকটু সামনে আগাবো। হৃদাকা কোনো কোশ্চেন আছে? ওকে, তো তাহলে কোনো কোশ্চেন না থাকলে লেটস গো অন টু দা নেক্সট থিং টু ডিসকাস, যে আমাদের ফোর্স চেঞ্জ ইন মোমেন্টাম এন্ড টাইম এইটা রিলেটেড একটা ফর্মুলা আছে, তাই না? যে আমাদের আনব্যালেন্সড ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্স, যে নিউটন সেকেন্ড ল অফ মোশন আমরা লিখে আসছিলাম, মনে আছে? নিউটনস লজ অফ মোশন পড়তে সময় নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলতেছিল? নিউটন সেকেন্ড ল অফ মোশন কি ছিল আজিজুল? force is directly proportional to or unbalanced force is directly proportional to rate of change in momentum, নাকি? তো তাহলে এই জিনিসটা লিখতে দাঁড়াও, according to Newton's second law of motion, unbalanced or resultant force is directly proportional to rate of change in momentum. তো তাহলে এটা নিয়ে আমরা ও লেভেলস একটা ডেরাইভেশন করে আসছিলাম, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অলওয়েজ এরকম কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসি,
যে বাকি জিনিসগুলোকে ওরকম কনস্ট্যান্ট রাখে, তো তাহলে যেন আমাদের ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ বুঝতে পারি ঠিক মতো। বুঝছো সারিয়া? জি ভাই। ওকে, সো তাহলে এখানে আমাদের কাজটা কি, যে আনব্যালেন্সড ফোর্স, যে এফ দিয়ে আমরা যে কোনো ফোর্স বুঝাই না, এটাকে আনব্যালেন্সড ফোর্স, এন্ড দিস আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। ওকে, a unbalanced force is equal to কি, change in momentum divided by time. তো এখন force into time is equal to change in momentum. এই force into time এই জিনিসটাকে আমরা একটা নামে ডাকি, এটার টার্মটা কি মনে আছে কারো? inertia, এটা ইনার্শিয়া না, ইম্পালস। ঠিক আছে, impulse, ইনার্শিয়া ছিল আমাদের ফার্স্ট ল অফ মোশনটা, যে একটা অবজেক্ট যা করতেছিল ওইটাই করতে চায়। যে একটা অবজেক্ট রেস্টে থাকলে সারা জীবন রেস্টেই থাকতে চাবে, একটা অবজেক্ট মুভমেন্টে থাকলে সারা জীবন মুভমেন্টেই থাকতে চাবে, যতক্ষণ না পর্যন্ত তার উপরে কোনো একটা আনব্যালেন্স ফোর্স এক্সার্ট করা হয়। আর এখানে ফোর্স ইনটু টাইম যে জিনিসটা, এটা কি, এটা হলো আমাদের ইম্পালস। ওকে, ইম্পালস জিনিসটা কি দেখো, এই জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি ইম্পালস। ইম্পালসের ইউনিট তুমি কয়েক রকম দেখবা। একটা দেখো নরমালি ফোর্স ইনটু টাইম, তো ফোর্সের ইউনিট হলো নিউটন, টাইমের ইউনিট হলো সেকেন্ড। তো ইম্পালসের ইউনিট তুমি নিউটন সেকেন্ডও দেখতে পারো, আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, নাকি? ইম্পালস ইজ ইকুয়াল টু হোয়াট? ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট কি? মোমেন্টামের ইউনিট যেটা হবে, চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট তো ওইটাই হবে, নাকি সাইমা? তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট কি হবে? কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? এটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম, which is the unit of kg meter per second. তো তাহলে ইম্পালস মানে কি? ইম্পালস ইজ সিম্পলি চেঞ্জ ইন মোমেন্টাম। যে কোন একটা সার্টেন ইভেন্টে দুইটা অবজেক্ট যদি কোলাইড করে, তো তখন তাদের আসলে মোমেন্টামের কি আসে, একটা চেঞ্জ আসে। তো যতক্ষণ পর্যন্ত ওই দুটো অবজেক্ট কোলাইডিং অবস্থায় ছিল, ওই টাইমে কি হয়েছে, দেয়ার ওয়াজ আ সার্টেন চেঞ্জ ইন মোমেন্টাম। তো ওই জিনিসগুলো আমরা এরকম ইম্পালসের ক্যালকুলেশন দিয়ে বের করতে পারি। তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ডেরাইভেশন দেখাবো, যেটা দিয়ে তোমরা আসলে কয়েকটা ব্যাপার বুঝতে পারবা। এই জিনিসটা রেয়ারলি এক্সামে আসে, বাট রিসেন্টলি এটা সিলেবাসে ইনক্লুড করছে, সো তোমাদের এক্সামে আসতেই পারে, আর রিসেন্ট কোনো কোশ্চেন পেপারে পাইতে পারো। তো ওই জিনিসটা নিয়ে তোমাদেরকে একটু দেখাবো যে আসলে এই ফর্মুলা ডেরাইভেশন গুলা কিভাবে কি হয়। তো নরমালি ইম্পালস জিনিসটা তো বুঝতে পারছো, ইম্পালসটা কি? ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, ইম্পালসটা কি? ইম্পালস হলো চেঞ্জ ইন মোমেন্টামের সমান। এতটুকু যা যা জিনিস বললাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে, দেন আমরা একটা কাজ করি। কি কাজ? লেটস ডু সাম ক্যালকুলেশন। আচ্ছা, একটা জিনিস পরে করি, দাঁড়াও। আমাদের আরেকটা ছোট টপিক বাকি, ওইটা ডিসকাস করলে আমাদের মোমেন্টামের আসলে মেজর ডিসকাশন গুলি শেষ। দেন আমরা জাস্ট ডেরাইভেশনটা দেখাবো। তো আমরা একটা জিনিস পড়ছিলাম ও লেভেলসে থাকতে সময়, মনে আছে আজিজুল? টাইপস অফ কলিশন। টাইপস অফ কলিশন কি কি ছিল? ইলাস্টিক কলিশন এন্ড ইনইলাস্টিক কলিশন। তো তাহলে ইলাস্টিক কলিশন, আমরা এটা পাশে এরকম লিখে ফেলি। আরেকটা, এটা হলো ইলাস্টিক কলিশন, পাশে এখানে ইনইলাস্টিকের সাথে ডিফারেন্সটাও ডাইরেক্টলি এরকম পাশাপাশি দেখে নেওয়া যাবে। ইনইলাস্টিক কলিশন। তো এখন এখানে মধ্যে খেয়াল করো, হোয়াট ইজ ইলাস্টিক কলিশন? আমাদের যে কোনো কলিশনে
আমরা মাত্র লিখে আসছি কি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, তাই না? সো যে কোনো কলিশনে আমাদের কি থাকবে, মোমেন্টাম কনজার্ভ থাকবেই থাকবে। ওকে, এটা ইলাস্টিক হোক ইনইলাস্টিক হোক যেটাই হোক। সো তাহলে ইলাস্টিক কলিশনে momentum is conserved, momentum is conserved। তো তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায় রাফিন, এই ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন গুলোর মধ্যে? তো তাহলে ডিফারেন্সটা কোথায়? মোমেন্টাম তো দুটোটাতেই কনজার্ভ। ডিফারেন্সটা আমাদের ক্রিয়েট হয় কাইনেটিক এনার্জিতে, তাই না? যে ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি কি থাকে, কনজার্ভ থাকে। মানে কি, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন। ওকে, তো তাহলে এখানের জন্য কি থাকবে, কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ, আর ইন ইলাস্টিক কলিশনে কি হবে, কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভ। তো এখানে যদি আমরা এক্সাম্পলস দেই, এক্সাম্পলস কেমন দেওয়া যায়? এটা হলো collisions between gas molecules, এরপর collision between snooker ball, যে আমরা যে স্নুকার যে খেলে, তো স্নুকার বল গুলোর মধ্যে কলিশনটা ওরকম এটা বলি। আচ্ছা, পারফেক্টলি ইলাস্টিক এই জিনিসটা আসলে টার্মটা ভেগ একটা টার্ম, বুঝছো শারিয়া? পারফেক্টলি ইলাস্টিক টার্মটা ইউজ করা না করে একই কথা, বিকজ এখানের মধ্যে কাজটা কি, ইয়েস নিউটন ক্রেডলের মধ্যে ইলাস্টিক হয় মাহিন। তারপর এখানের মধ্যে কি, কলিশন বিটুইন স্মোকার বলস, তারপরে নিউটন ক্রেডল এটসেট্রা। দেন এখানের জন্য কি হবে, এভরিডে নরমাল কলিশন গুলি কেমন জিনিস, two objects sticking together after collision, therefore any everyday object colliding with each other। ম্যাক্সিমাম সময়ে আমাদের কি হয়, ইন ইলাস্টিক কলিশন পাই। পারফেক্ট বলাটা ব্যাপারটা দেখো, তোমার ইলাস্টিক কলিশন মানেই হলো কি, ইলাস্টিক কলিশন মানেই হলো কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। সো পারফেক্ট ওয়ার্ডটা আনা না আনা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না, বুঝছো? যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন বলা যে এই কথা, ইলাস্টিক কলিশন বলা মানে একই জিনিস। মানে কি হবে না, ওইখানে কোন রকমের কাইনেটিক এনার্জি লস হবে না, যে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর এন্ড টোটাল কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন উইল রিমেইন দ্য সেম। ইন ইলাস্টিকের মধ্যে কতজন এই টার্মটা ইউজ করে, যে পারফেক্টলি ইনইলাস্টিক আর পার্শিয়ালি ইনইলাস্টিক এরকম টার্ম। কেন পারফেক্টলি ইনইলাস্টিক বলে? ওইটাকে যেখানে কি করে, দুইটা অবজেক্ট কোলিশন করার পরে একটার সাথে আরেকটা স্টিক করে থাকে, ওই সময় কি হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি লস হয়। তো ওই জিনিসটা, তো এই ব্যাপারগুলা আমাদের এত বেশি ওরকম পারফেক্টলি
পার্শিয়ালি এইসব টার্মগুলো আমাদের ইউজ করার দরকার নাই। আমাদের এখনের জন্য কি করব, ফর নাও আমরা জাস্ট ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক কলিশন এই দুটো ডেফিনেশন আমাদের জন্য এনাফ। ওকে, যেখানে মধ্যে কি হবে, দোনোটা কেসেই মোমেন্টাম ইজ কনজার্ভ, কিন্তু একটাতে কাইনেটিক এনার্জি কি থাকতেছে, কনজার্ভ থাকতেছে, আর একটাতে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতেছে না। তো যেটাতে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে ওইটাকে বলবো ইলাস্টিক, যেটাতে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না ওইটাকে বলবো ইনইলাস্টিক। বুঝা গেছে? জি ভাই। ওকে, so this is more or less what we actually had for momentum topic. আমরা এখন একটা স্টুডেন্ট বুকে যাই। স্টুডেন্ট বুকে যেখানে মোমেন্টাম কিভাবে ক্যালকুলেট করতে হয়, মোমেন্টাম কিভাবে গেইন করে বা লস করে, এই ব্যাপারগুলি। এরপরে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই লিনিয়ার টার্মটা কেন ইউজ করতেছে, বিকজ আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম নামেরও একটা জিনিস আছে, এটা আমরা এ লেভেলসে পাবো না, বাট তোমরা এইচএসসি সিলেবাস যখন পড়বা তখন পাবা। অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা খুবই খুবই মজার, বুঝছো? অ্যাঙ্গুলার মোমেন্টামের ওখানের মধ্যে তারা ম্যাস নিয়ে ডিল করে না, তারা কি করে, একটা সার্টেন রেটে রোটেট করতেছে তো একটা অবজেক্টকে, তো তার একটা জিনিস থাকে ম্যাসের বদলে তাদের যে জিনিসটা থাকে ওটার নাম হলো মোমেন্ট অফ ইনারশিয়া। এই জিনিসটা ইকুইভ্যালেন্ট অফ ম্যাস, বুঝছো? এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, এগুলা তোমরা এইচএসসি সিলেবাসের মধ্যে পাবে, এগুলো অনেক মজা। এরপরে মেক ক্যালকুলেশন বেসড অন দা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো এই সব টাইপের ক্যালকুলেশন আমাদের পারার কথা, বাট স্টিল আমরা এই ওয়ার্ড এক্সাম্পল গুলোর মধ্যে থেকে দেখব। এই যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার দিয়ে রিকোয়ার্ড আননোন ভ্যালুগুলো বের করতে পারবো না। কম্পোনেন্ট আসবে তোমাদের A2 তে, মোমেন্টাম রিলেটেড কম্পোনেন্টের ম্যাচ তোমরা A2 তে পাবা, AS এ মোমেন্টামের কম্পোনেন্ট আসবে না, বুঝছো সারিয়া? জি ভাই, এইচএসসি সিলেবাসে কি ভাই ওইটা যেটা বলে অ্যাঙ্গুলার ওটাতে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো এত আছেই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইটা তোমার কম্পোনেন্ট নিয়ে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার পুরো ডিফারেন্ট আরেকটা রিয়েলম অফ ফিজিক্স, ওটা অন্যরকম ব্যাপার স্যাপার, বুঝছো? এরপরে এরকম এক্সপ্লোশন, এরপরে ইনভেস্টিগেটিং ট্রান্সফার অফ মোমেন্টাম, দেন নিউটনস থার্ড ল নিয়ে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। এইখানে একটা কোয়েশ্চেন খুবই খুবই মজা পাবা, এই কোয়েশ্চেনটাই, যে কোয়েশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 53, কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা সলভ করতে কতজন একটু প্রবলেম ফেস করতে পারো, বাট কোয়েশ্চেনটা সলভ করতে মজা পাবা আর কি, ফার্স্ট অফ অল। তো এইগুলি জিনিসই বেসিক্যালি আমাদের মোমেন্টাম টপিকটার মধ্যে ছিল। দেন আমাদের এই মোমেন্টাম রিলেটেড কোয়েশ্চেন কি বলে, এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন। তো এখন ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমাদেরকে দেখাবো এটা হলো গ্রাফ, যে মোমেন্টাম রিলেটেড গ্রাফ আর যে কোনো টপিকেরই। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা চলতেই থাকবে, বুঝছো মাহিন? এই জিনিসটা অলওয়েজই থাকবে, যে বড় হলে কিছু একটা জিনিস নতুন শিখবা, অমন জিনিস কন্টিনিউ হইতে থাকবে, বুঝছো? যেরকম এখন ও লেভেলসে থাকতে সময় কম্পোনেন্ট নিয়ে পড়ো নাই, কিন্তু এ লেভেলসে উঠে ফার্স্টে এএস এ শিখলা। তো এখন এইখানে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে পড়াটা নাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইটা এ লেভেলসেই পাবা না, ওইটা পাবা কিসে, এইচএসসি সিলেবাসে। যদি এরকম পাবলিক ইউনিভার্সিটির জন্য তোমরা ট্রাই করো তো তখন ওইটার জন্য পড়তে হবে আর কি, বুঝতে পারছো? তো এই জিনিসটা কন্টিনিউয়াস একটা সাইকেল, ইয়েস, এটা চলবে, যে সবসময় বড় হইলে কিছু একটা শিখার আছে। বাট যে কোনো কিছুই নিজে থেকে পড়তে পারো, সবকিছুই মনে করো ইন্টারনেটে এত বেশি করে ম্যাটেরিয়ালস আছে যে এনাফ সেলফ কন্ট্রোল থাকলে, যে আমাদের তো আসলে ওরকম প্রেসার না দিলে পরে আমরা পড়ি না, এমন টাইপের ব্যাপার। তো কতজনের যাদের নাকি এনাফ অ্যামাউন্ট অফ সেলফ কন্ট্রোল আছে তারা কিন্তু হোম স্কুলিং করে বা বাসায় নিজে নিজে পড়ালেখা করেই তারা কিন্তু পরীক্ষার জন্য বসে যেতে পারে, বুঝছো? ইন্টারনেটে এখন এত ভালো ভালো অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ফ্রিতে অ্যাভেলেবল।
তো আমাদের জাস্ট কি করা লাগবে, ওরকম ভাবে নিজেদের কন্ট্রোল করা লাগবে। বাট সিন্স কন্ট্রোল করতে পারি না আমরা, এর জন্য কি করি, ওরকম রুটিন ওয়াইজ একটা ক্লাসের মধ্যে থাকি, তো তাহলে যেন লিস্ট একটু প্রেসারে প্রেসারে পড়াটা হয়ে যায়, বুঝছো? বাট এমনিতে এই যে এখন বলতেছে বড় হলে শিখবা, বাট চাইলে নিজে থেকে শিখে নিতে পারো। আচ্ছা, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জিটা এখানের মধ্যে জিনিসটা দেখো, আমরা এই এক্সাম্পল কোয়েশ্চেনটা করাই যে কনজারভেশন মানে কি, কনজার্ভ থাকা মানে কি বলতো তুমি? কনজার্ভ থাকা মানে হলো যে সেম থাকা, তাই না? তো এখন কোন একটা কিছুকে সেম রাখবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ফার্স্ট অফ অল তোমার মোমেন্টাম তো দোনোটা কেসে সেম, এক্স্যাক্টলি রিটেইন করা। তো তার মানে এখন কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। হোয়াট ডাজ দ্যাট মিন? কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে মানে হলো টোটাল কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন উইল বি রিটেইনড আফটার দ্য কলিশন অ্যাজ ওয়েল। তো এই জিনিসটা হওয়ার কথা। তো যদি কাইনেটিক এনার্জিটাকে কনজার্ভ রাখতে পারে, মানে কাইনেটিক এনার্জিটাকে যদি কি করতে পারে, রিটেইন করতে পারে, তো তখন আমরা কি বলবো, দ্য কলিশন ইজ ইলাস্টিক। ঠিক আছে, যে কাইনেটিক এনার্জিটা কি আছে, কনজার্ভড আছে। ওকে, আর যদি টোটাল কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন আর টোটাল কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন, এই দুইটা তুমি ক্যালকুলেট করলা, দেন দেখলা কি দুইটা সেম না, যে বিফোর দ্য কলিশন কাইনেটিক এনার্জি বেশি, আফটার দ্য কলিশন কাইনেটিক এনার্জি কমে গেছে। তো তার মানে কি কাইনেটিক এনার্জি কি এখানে কনজার্ভ আছে নাকি না? তুমি এখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ নাই, তো তাহলে কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ না থাকে, তো তার মানে এটা কি হবে না, ইলাস্টিক কলিশন হবে না। তো তাহলে কি কলিশন এটা? ইন ইলাস্টিক কলিশন। বুঝতে পারছো? ওকে, তো এখন এখানের মধ্যে তোমরা একটু চিন্তা করতে পারো যে এইগুলা কি। এইগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের চেঞ্জ বুঝায়, ঠিক আছে? যে আমরা ডেল্টা দিয়ে চেঞ্জ বুঝাই, এই ডেল দিয়েও চেঞ্জ বুঝাই, যে চেঞ্জ ইন সামথিং, চেঞ্জ ইন সামথিং। এই ডি দিয়েও আমরা কি বুঝাই, চেঞ্জ বুঝাই। এখন এক একটা ইউজ করার আমাদের জায়গা এক এক রকম। ডেল্টাটা আমরা ইউজ করি কখন? ফর লার্জ চেঞ্জ, যে বড় কোন একটা চেঞ্জ নিয়ে যখন আমরা ডিল করব, তো তখন আমরা কি করব, ডেল্টা ইউজ করব। সো ডেল্টা সামথিং মানে কি, দেয়ার ওয়াজ আ লার্জ চেঞ্জ ইন দ্যাট সার্টেন কোয়ান্টিটি। এই ডেল দিয়ে আমরা বুঝাই ইন্টারমিডিয়েট অ্যামাউন্ট অফ চেঞ্জ। যে বেশি বড় চেঞ্জও না, আবার বেশি ছোট চেঞ্জও না, ইন্টারমিডিয়েট অ্যামাউন্ট অফ চেঞ্জ বুঝাইতে এই ডেল সাইনটা ইউজ করি। আর এই ডি, এটা আমরা কোথায় পাইছি? ক্যালকুলাসে পাইতাম, তাই না? যে dx বাই dt এরকম। তো এখানের মধ্যে আমরা কি করি, স্মল ডি যে ইউজ করে, এটা কি, দ্য স্মলেস্ট পসিবল চেঞ্জ। তোমরা তো p1 p2 অলরেডি করে ফেলছো, তাই না? p1 p2 তো অনেকগুলো চ্যাপ্টার করার কথা। তোমরা কি ট্রাপিজিয়াম রুল পড়ছো এখনো? আচ্ছা, ট্রাপিজিয়াম রুলে এখনো আসো নাই। তো ক্যালকুলাস আসলে কিভাবে করে যে আমরা যে ইন্টিগ্রেশন করি না রাফিন, আমরা ইন্টিগ্রেশনের সময় কি করি, এরিয়া আন্ডার দা গ্রাফ বের করে বেসিক্যালি, তাই তো? ইন্টিগ্রেশনের সময় আমরা এরিয়া আন্ডার দা গ্রাফ বের করি। সো ব্যাপারটা দেখো আসলে আমরা কি করি। তো ইউ হ্যাভ সামথিং, এইরকম একটা ইরেগুলার শেপড একটা গ্রাফ। তো এখন we want to use integration to determine the area under the graph, তাই তো? সো ইন্টিগ্রেশন যখন করি তখন আমরা বেসিক্যালি কি করি, we divide this area into very very small strips, যে অনেক চিকন চিকন এরকম কতগুলি স্ট্রিপে ডিভাইড করি। তো স্ট্রিপ গুলাতে, এত চিকন স্ট্রিপ গুলাতে ডিভাইড করলে আমাদের লাভটা কি হয়, যত আমরা নাম্বার অফ স্ট্রিপস বাড়াবো তত আমাদের কি করবে, অ্যাকিউরেসিটা বাড়বে। যত আমরা নাম্বার অফ স্ট্রিপসটা ছোট করব, মানে কি, যত আমরা স্মল উইডথের এই যে স্লিট, এই যে এগুলা উইডথ যত ছোট নিতেছি, তত আমাদের কি অ্যাকুরেসিটা বাড়বে, যে তত স্মল চেঞ্জের জন্য আমরা বের করি।
আমরা আসলে ক্যালকুলাসের মেইন থিমটা বুঝি না, বুঝছো? আমরা আসলে মেইন থিমটা বুঝি না কেন? বিকজ আমাদের স্ট্যান্ডার্ড এইটে যেটা পড়ানোর কথা ওই জিনিসটা আমাদের স্কিপ করে আসা হয়। তোমাদের স্ট্যান্ডার্ড এইটে একটা বই করতাম, মনে আছে? লিপেং এর একটা বই, পিওর ম্যাথস। লিপেং এর একটা পিওর ম্যাথের বই করতাম না তোমরা হ্যাঁ স্ট্যান্ডার্ড ভাইয়া। এইটে? উইলসের তো তাদের তো মাস্ট পড়ার কথা। এজি চার্চে অর কিডসে করাইছে নাকি আমি শিওর না, বাট লিপেং এর এই বইটা উইলসের স্টুডেন্টদেরকে মাস্ট পড়াই করায় যে আমাদের অর্ডিনারি ম্যাথমেটিক্স এর একটা অরেঞ্জ কালারের বই আছে আর একটা লিপেং এর এই পিওর ম্যাথস এর বই আছে। পার্পল ল্যাম্প ভার্সন ওইটা। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই মানে লিপেং বইটা এর এই বইটায়, এই লিপেং এর এই বইটার মধ্যে একটা চ্যাপ্টার আছে, নাম হলো লিমিট, বুঝছো? এই লিমিট চ্যাপ্টারটা আসলে আমাদেরকে করানো হয় না। করাইছে তোমাদের? ওয়াও, লিমিট চ্যাপ্টারটা করাইলে পরে দ্যাটস ভেরি গুড। তো এখানের মধ্যে আমাদের কোনো লিমিট চ্যাপ্টারটার মধ্যে আসলে ব্যাপারটা কি থাকে দেখো, যে তুমি কোন একটা কিছু, যে সাপোজ sin x by x লিমিট x টেন্ডস টু 0, এই জিনিসটার ভ্যালু কত হইতে পারে কেউ বলতে পারবা? যে sin হ্যাঁ। x by x। LIM দিয়ে এটা এমন কিছু পড়ায় নেই আমাদের। আচ্ছা, সো এই জিনিসটা কেউ কি নরমালি গেস করতে পারো কি হইতে পারে যে sin x by x এই ভ্যালুটা কত হইতে পারে? কার কোন আইডিয়া আছে? এই ভ্যালুটা আসলে 1 হয়, বুঝছো? দিস ভ্যালু বিকামস 1, যে sin x ডিভাইডেড বাই x করলে 1 আসে। এটা কিভাবে হয় একটা মজার জিনিস দেখায়, তোমরা সবাই একটু ক্যালকুলেটর নাও তো হাতে, সবাই একটু ক্যালকুলেটর নাও, এন্ড ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটরের রেডিয়ান মোডে যাও। এক্স্যাক্টলি নিচে 0 না, নিচে হলো টেন্ডস টু 0। এই জিনিসটা হলো মজার ব্যাপারটা, বুঝছো? যে টেন্ডস টু মানে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে একটা মজার একটা ব্যাপার দেখাই। তোমরা সবাই ক্যালকুলেটর নিছো হাতে, ক্যালকুলেটর নিয়ে একটু রেডিয়ান মোডে যাও। ওকে, সো রেডিয়ান মোডে গেছো সবাই? অলরাইট, সো এখন রেডিয়ান মোডে সবাই এখন একটা কাজ কর, sin 0.001 এটা বসাও তো, দেখো তো কত আসে ভ্যালুটা। হ্যাঁ, 9.9999 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -4। তো এটা মানে কি, যদি আমরা নরমাল ডেসিমালে লিখি 0.0009999 এরকম নাকি? তো এটাকে কি লেখা যায়? 0.001 লেখা যায় না মাহিন? তো দেখো তো, এই যে আমাদের থেটাটা এই ব্র্যাকেটের ভিতরে যে থাকে তাকে আর্গুমেন্ট বলে, বুঝছো? একটা ইকুয়েশনের আর্গুমেন্ট বলে। তো এই যে 0.001 যেটা, এটা তো আমাদের থেটা। তো থেটা আর সাইন থেটা দোনোটার ভ্যালু কি আসলো? অলমোস্ট ইকুয়াল আসলো না নাকি? তো এখন আরেকটা জিনিস দেখো, রেডিয়ান মোডেই রাখো, রেডিয়ান মোডে 0.01 বসাও, দেখো তো কত আসে। 0.01 এটা বসাও। 0.009999। এরকম, তো তার মানে এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যায়? 0.01 লেখা যায়। তো again the theta is approximately equal to what? sin theta নাকি? জি ভাইয়া। তো এমন 0.07 নাও, মনে করে এটা লিখলা, তো এটা কত আসে? আর 0.0699। তো তাহলে this is also approximately equal to what? হ্যাঁ, দুইটা 9 হবে। Okay, দুইটা 9 হোক, সমস্যা নাই, বাট এটাকেও approximately কি লেখা যায়? 0.07 লেখা যায় নাকি? তো তার মানে জি হ্যাঁ। when theta is very small,
or more specifically when theta tends to 0 মানে 0 যত কাছাকাছি আসবে তত কি হবে sin theta is equal to কি theta তাই না বিকজ আমাদের ওখানে তো অ্যাঙ্গেল গুলা তুমি নরমাল মোডে যখন নাকি নিবা তোমার রেডিয়ান মোডটা হলো আমাদের কিন্তু এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল বুঝছো ওখানে তুমি নরমাল মোডে যখন নাকি করবা মানে ডিগ্রি মোডে যখন নাকি করবা ডিগ্রি মোডে ওই অ্যাঙ্গেলটা আসলে ডিফারেন্ট একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে দেন অফ রেডিয়ান ও আচ্ছা সরি একটা জিরো কম থ্যাংক ইউ ওকে সো তাহলে এই ব্যাপারটা এটা আমাদের এমনিতেও ইউনিট 2 তে দেখানো লাগতো আজকে তোমাদেরকে দেখায় রাখলাম ওই লিমিট রিলেটেড কথা বলতে সময় আজকে তোমাদেরকে দেখায় রাখলাম যে when theta is very very small তো তখন কি হবে sin theta is approximately equal to theta এক্স্যাক্টলি ওখানে আমরা ডেল্টা ইউজ করি বিকজ জিপি এর ওই চেঞ্জটা আমাদের বড় রকমের চেঞ্জ আসে এর জন্য বুঝছো শারিয়া জি ভাইয়া এইখানে আমরা ডি রিলেটেড এই যে স্মল ডি রিলেটেড যত এরকম দেখবো যে ডিপি বাই ডিটি এটা একটা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ডেল পি বাই ডেল টি এইটার একটা চেঞ্জ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম এইটা আরেকটা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কিন্তু এটা কি সবচেয়ে স্মল চেঞ্জ ইন মোমেন্টামের জন্য একদম ইনস্ট্যান্টেনিয়াস যেই ফোর্স এর ভ্যালুটা ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স পাওয়ার জন্য আমরা কি করব এরকম ডিপি বাই ডিটি এই জিনিসগুলা করব এইগুলা আমাদের এখন এত ডিটেইলসে জানা দরকার নেই জাস্ট এই তিনটা চেঞ্জের ব্যাপারে বলে রাখলাম ডি ডেল আর ডেল্টা ঠিক আছে আচ্ছা এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে নেক্সট টাই জয়েন করো ওখানে কন্টিনিউ করতেছে ওয়ার্কশিট গুলো কবে দিবা সলভ করতে ওয়ার্কশিট গুলো আজকে রাতে দিয়ে দিব এই বুকলেট গুলো থেকে আচ্ছা। এক্সট্রাক্ট করে করে ছোট করে করে তোমাদেরকে দিব আর কি আর বুকলেট অলরেডি প্রিন্টিং এ আছে ওইটা তোমরা কবের মধ্যে পাবা লেট মি সি থার্ড উইক অফ অগাস্টের মধ্যে পেয়ে যাওয়া উচিত রাজীব ভাই ঢাকায় চলে আসছে প্রিন্টিং শুরু হয়ে গেছে সো পেয়ে যাবা থার্ড উইক অফ অগাস্টের লাস্টের দিকে হইলেও অ্যাটলিস্ট পেয়ে যাবে আচ্ছা তো তোমাদেরকে কিন্তু গ্রাফ রিলেটেড অনেক ইম্পর্টেন্ট কয়টা টেকনিক শিখাই দিছিলাম যে মোশন গ্রাফ করতে সময় তো এখন এই গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন করলে পরে হোপফুলি কোন রকমের প্রবলেম হওয়া উচিত না লেট মি সি কোয়েশ্চেনটা করে অ্যানসার শুনলে বুঝতে পারবো কি অবস্থা so now ওকে তো এখন এটা কাকে জিজ্ঞাসা করা যায় লেট মি সি তনয় তনয় বলো তো যে এই মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফ আঁকছি নাকি এটা লেফট হ্যান্ড সাইডে মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফ তো এখন এই মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে বলতে পারবা gradient of this momentum versus time graph আমাকে কি দিবে ওকে সো কেউ কি ট্রাই করতে চাও শারিয়া এই মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে বলতে পারো এই যে ডিভাইড করব কেজিএমএস -1 উপরে আর এস নিচে দিয়ে তো তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কিসের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ফোর্স এর ইউনিট তাই না ফোর্স হ্যাঁ So ওই যে তাহলে ডিফার করলে
এটা বেসিক্যালি কি আসতেছে, গ্রেডিয়েন্ট অফ মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফ ইজ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? সো তাহলে গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, আনব্যালেন্সড ফোর্স পাবো, রাইট? The gradient of momentum versus time graph will give us unbalanced force. Acceleration বলতেছে কয়জন, অ্যাসেলারেশনটা অ্যাকচুয়ালি ভুল, বুঝছো মুতাসিম? দেখো অ্যাসেলারেশনটা কেন ভুল, বিকজ তোমার মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড এটা হলে অ্যাসেলারেশন ছিল, ইয়েস, বাট সাথে তো আমাদের কিলোগ্রাম আছে, তো কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি মাস ইনটু অ্যাসেলারেশন, এটা করলে আমরা কি পাবো, আনব্যালেন্সড ফোর্স পাবো না মুতাসিম? বুঝতে পারলা? হ্যাঁ বুঝছি ভাই। ওকে, তো তাহলে ওই যে আমরা শিখাইছিলাম টেকনিকটা, কি টেকনিক, যে যে কোনো গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে, তার ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই তার এক্স অ্যাক্সিস এর ইউনিট। সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, এটা কি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তো এটা কি আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স, এটাই বলে। এন্ড এই কোশ্চেনটার অ্যানসার কে দেবা, এই নেক্সট কোশ্চেনটা সুমাইয়া, ঠিক আছে? সুমাইয়া একটু ট্রাই করো এই কোশ্চেনটা অ্যানসার করতে পারো নাকি, না পারলে সমস্যা নেই, জাস্ট ট্রাই করো। So this is what, this is a force versus time graph, right সুমাইয়া? তো এখন এই ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ঠিক আছে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ তোমাকে কি দিবে, area under force versus time graph will be equal to what? Exactly, impulse or change in momentum, যে এখানে কি করব, এরিয়ার সময় আমরা ফোর্স আর টাইম মাল্টিপ্লাই করব না সুমাইয়া? সো তাহলে ফোর্স আর টাইম মাল্টিপ্লাই করলে কি পাবো, ইম্পালস পাবো অর চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। ভেরি গুড। সবাই কোশ্চেন আছে, হ্যাঁ বলো। এটা একটা ট্রায়াঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটার ফর্মুলা তো ফোর্স মাল্টিপ্লাই টাইম না, 1/2 n মাল্টিপ্লাই s হবে না? এটা তো ইম্পালস, তো আমি ফর্মুলা কখনো দেখিনি। এটা তোমার হাফটা তো একটা নাম্বার, বুঝছো? এই তুমি যখন নাকি ইউনিট নিয়ে কাজ করবা মাহিন, তুমি যখন নাকি ইউনিট নিয়ে কাজ করবা তখন তোমার ইউনিট লেস কোন ভ্যালুকে কনসিডার করবা না, যে হাফ হলো জাস্ট একটা নাম্বার, দিস উইল অনলি এফেক্ট হোয়াট, এটা জাস্ট ভ্যালুটাকে এফেক্ট করবে। ওকে, বুঝছি যে ভ্যালু কত বেশি আর কত কম আসতেছে, যে এখানের মধ্যে সিম্পলি তুমি এরকম চিন্তা করো তো তাহলে বুঝতে পারবে। দেখো আমি বুঝছি তোমার কোয়েশ্চেনটা, তুমি এইভাবে চিন্তা করো তো তাহলে তোমার কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে। এখানে জাস্ট সিম্পলি যদি ফোর্সটা এরকম থাকতো, ইফ দা ফোর্স ওয়াজ অলওয়েজ কনস্ট্যান্ট, এখন কি হইতো, না, এখন তো হবে স্কয়ারের ফর্মুলা বা রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা। তো তাহলে ফোর্স ইনটু টাইম এরকম আসতো। তো তাহলে কি একবার ট্রায়াঙ্গেল হলে ইউনিট একটা, রেক্ট্যাঙ্গেল হলে কি ইউনিটটা চেঞ্জ হয়ে যায়? ইউনিট তো চেঞ্জ হবে না, জাস্ট কি হচ্ছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? সো এটা জাস্ট ডিপেন্ড করবে গ্রাফের লাইনের নিচে কতটুকু এরিয়া কভার করতেছে। অলরাইট, সো তাহলে বেসিক্যালি তুমি যখন নাকি কোয়ান্টিটিটা নিয়ে চিন্তা করবা তখন ভ্যালু পরে আসবে, তুমি জাস্ট কি করবা, ইউনিট নিয়ে ফোকাস করবা। ওকে, সো ইউনিট নিয়ে যদি ফোকাস করো, নিউটন সেকেন্ড, তো নিউটন সেকেন্ড কিসের ইউনিট, ইম্পালসের ইউনিট। তো তার মানে ফোর্স ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ইম্পালস দিবে, তাই তো? ওকে, সো তাহলে ফোর্স ভার্সেস টাইম, এটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দিবে, দিস উইল গিভ আস ইম্পালস। অলরাইট, ইম্পালস অর ইম্পালসটাকে আমরা মোর স্পেসিফিক্যালি কি বলবো সুমাইয়া, চেঞ্জ ইন মোমেন্টাম, রাইট? তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম। ভাই এটা কি খালি এরিয়া বাই করার সময় হবে নাকি এটা গ্রেডিয়েন্টের সময় হইতে পারে? না না, গ্রেডিয়েন্টের সময় তো তুমি কি করতেছো, গ্রেডিয়েন্টের সময় ফোর্স ডিভাইডেড বাই টাইম হবে। গ্রেডিয়েন্টটা কি দিবে, রেট অফ চেঞ্জ ইন ফোর্স,
ওইটা আমাদের নরমালি ক্যালকুলেশনের কাজে আসবে না, বাট গ্রেডিয়েন্টটা কি দিবে ওইটা তুমি জিজ্ঞাসা করছো দেখে বললাম যে গ্রেডিয়েন্ট মানে কি ফোর্স ডিভাইডেড বাই টাইম নাকি। হ্যাঁ হ্যাঁ সো তাহলে ফোর্স ডিভাইডেড বাই টাইম মানে রেট অফ চেঞ্জ ইন ফোর্স, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এটা হলো আমাদের ব্যাপার কি জিনিস, মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে আনব্যালেন্সড ফোর্স দিবে, আর ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দিবে, ইম্পালস দিবে। অলরাইট, তো এইগুলা জিনিস আমাদের কাজে লাগতে পারে বিকজ আমাদের যে এখানে মধ্যে দেখো তারা এক্সাম প্র্যাকটিস কোশ্চেনে ডিরেক্টলি ওরকম বের করতে বলে নাই, তারা গ্রাফ দিয়ে ক্যালকুলেশন দিছে, ডিফারেন্ট ক্যালকুলেশন, যে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার, এরকম টাইপের ক্যালকুলেশন গুলি আমাদের করতে বলছে। বাট এখানে মধ্যে ওই এরিয়া আন্ডার দ্য গ্রাফ অর গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ওটা দরকার নাই, বাট আমাদের এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, তো এর জন্য তোমাদেরকে জাস্ট দিয়ে রাখলাম এই ইনফরমেশনটা। নরমালি নিজেদেরই বের করতে পারা উচিত বিকজ তোমাদেরকে টেকনিক শিখাই দেওয়া হয়েছে যে গ্রেডিয়েন্ট বের করতে সময় ইউনিট গুলা কি করব, এরিয়া বের করতে সময় ইউনিট গুলা কি করব। সো জাস্ট একটা রিমাইন্ডার দিলাম আর। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো যে এই কোয়েশ্চেনটায়, এই যে কোয়েশ্চেন নাম্বার 8 তে একটা জিনিস বলতেছে যে এক্সপ্লেইন মোমেন্টাম এন্ড স্পিড চেঞ্জেস ফর ইচ ট্রলি ইফ দ্য মুভিং ট্রলি স্টপস অন কলিশন এন্ড দ্য স্টেশনারি ট্রলি মুভস অ্যাওয়ে। যেখানে একটা ট্রলি রেস্টে আছে আর একটা ট্রলি এসে কি করলো, তাকে এসে ধাক্কা দিল, তো যে স্টেশনারি ছিল সে এখন মুভ করা শুরু করছে, আর যে মুভমেন্টে ছিল সে এখন কি করছে, থেমে গেছে। তো এখন বলতেছে তাদের মোমেন্টাম আর স্পিডের মধ্যে কেমন টাইপের চেঞ্জ গুলি আসছে ওইটা নিয়ে এক্সপ্লেন করতে। এন্ড মার্কস দিছে কত, মার্কস কিন্তু যেন তেন মার্ক না, 4 মার্ক দিছে। তো তার মানে কি এটা নিয়ে আমাদের ভালোভাবে কি করতে পারতে হবে, এক্সপ্লেনেশন দিতে পারতে হবে। এন্ড এক্সপ্লেনেশনের সাথে তুমি যত বেশি কি করবা, ম্যাথ ইনক্লুড করবা তত বেটার, যে তত কম ওয়ার্ডে তোমার এক্সপ্লেনেশনটাকে তুমি সুন্দর মতো সাজায় লিখতে পারবা। তো এখানের মধ্যে ব্যাপারগুলা কেমন খেয়াল করো, কাজটা কি। ফার্স্ট অফ অল তোমাকে জাস্ট একটা জিনিস দেখায় রাখি, ট্রলি গুলা হলো আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি তাদের ম্যাথ হলো সেম। তো এই জিনিসটা আমি এখন নোটপ্যাডে একটু দেখাই, তোমরা একটু সবাই ফোকাস করো, যে ডেরাইভেশনের কথাটা বলতেছিলাম। তো এখানের মধ্যে দেখো কাজটা কি। So here is a trolley which has a mass m and তার initial velocity হলো 0. Here is a trolley, again তার mass হলো m and it has a initial velocity of u. Yes sir. তার ইনিশিয়াল ভেলোসিটি হলো u আর এটার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0. ওকে, আফটার দ্য কলিশন এটা বিফোর দ্য কলিশন সিনারিও ছিল। সেকেন্ড এমটা কি আরেকটা অবজেক্ট? হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা ট্রলি। সেকেন্ডটার তো মুভমেন্টে নাই, তো এর জন্য তার ডিরেকশনটা ম্যাটার করে না, জিরো ভেলোসিটি আর স্টেশনারি, বুঝছো? ওকে, নাও আফটার দ্য কলিশন হোয়াট ইজ হ্যাপেনিং, যে নাকি স্টেশনারি ছিল সে এখন একটা ভেলোসিটি দিয়ে মুভ করতেছে v। এই ভেলোসিটি কত এটা আমরা জানি না, এন্ড যেই ট্রলিটা আগে মুভমেন্টে ছিল সে এখন কি হয়ে গেছে, রেস্টে চলে আসছে। ঠিক আছে, আফটার দ্য কলিশনের সিনারিও হলো এরকম। তো এখন আমাদেরকে বলছে যে মোমেন্টাম আর স্পিডের মধ্যে কেমন কি চেঞ্জেস গুলি আসছে এগুলি এক্সপ্লেইন করতে। সো লেটস সি, আমরা এগুলাকে নাম দেই ট্রলি এ, ট্রলি বি, এরকম।
ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো, টোটাল মোমেন্টাম বিফোর দ্য কলিশন কত? টোটাল মোমেন্টাম বিফোর কি হবে? mass of trolley A into initial velocity of trolley A, mass of trolley B into initial velocity of trolley B কত? 0। তো তাহলে এটা কি আসে? টোটাল মোমেন্টাম বিফোর হলো mu, টোটাল মোমেন্টাম আফটার কি হবে? টোটাল মোমেন্টাম আফটার এর এখানে ট্রলি এর ম্যাস যা ছিল তাই, কিন্তু সে ফাইনালি কি করছে? রেস্টে চলে আসছে। এন্ড ট্রলি বি এর ম্যাস ছিল m এন্ড তার ফাইনাল ভেলোসিটি হইছে কি? v। সো দ্য টোটাল মোমেন্টাম আফটার দ্য কলিশন ইজ দিস। আচ্ছা, এখানে আমাদের ডেরাইভেশন তো এরকম লাগে নাই, এই জিনিসটা আমাদের আরেকটা কোশ্চেন, ওটা দেখো, কোশ্চেনটা খুঁজে বের করা লাগবে। তো এখন কি টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার সমান সমান হইতে হবে না, অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। সো তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ওয়াইজ mu and mv কি সমান সমান। সো তার মানে the final velocity of trolley B is equal to what? The initial velocity of trolley A। তো তার মানে চেঞ্জ ইন স্পিডটা কি হয়েছে? ট্রলি A যতটুকু স্পিড লুজ করছে, ট্রলি B ততটুকু স্পিড কি করছে? গেইন করছে। আর টোটাল মোমেন্টাম অফ ট্রলি A বিফোর কলিশন কার কাছে ট্রান্সফার হয়ে গেছে? মোমেন্টামটা ট্রান্সফার হয়ে গেছে ট্রলি B এর কাছে। ওকে, তো এই কোশ্চেনটা আসলে ইজি ছিল। আসলে কোন কোশ্চেনটা ডেরিভেশনের, তো ওটা খুঁজে বের করা লাগবে 1 মিনিট। এখানে অ্যানসারটা দেখায় নাই, তোমাদের সবার কাছে তো অ্যানসার শিটটা আছে না? জি। তো অ্যানসারের এগুলো থেকে মিলাই নিতে পারবে আমরা। এই যে, তো আমাদের এক্সপ্লেনেশনটা ই নাম্বারে কেমন ছিল? Initially, all the momentum of the system is carried by the moving trolley. এটা ডিসটেন্স ট্রাভেল সেম নাকি ওটা ডিপেন্ড করবে কত টাইম পর্যন্ত তুমি ওখানে মধ্যে মোশনটাকে কনসিডার করতেছো। টোটাল বিফোর দা কলিশন যে টাইম ধরে মুভ করছে, আফটার দা কলিশন যদি সেম টাইম ধরে মুভ করে, ইয়েস ডিসটেন্স কভারটা সেম হবে। বুঝছো শারিয়ার? জি ভাইয়া। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল মুভিং আচ্ছা ট্রলিটার ভাইয়া, মধ্যে তার মানে হচ্ছে হ্যাঁ মুভিং ট্রলিটা মানে যতক্ষণ ট্রাভেল করে, যত ডিস্টেন্স ট্রাভেল করে সে বাড়ি মারে, আর ওইটা তাহলে ওই অতটুক ডিস্টেন্সই মানে কন্টিনিউ করে নাকি? ওইটা এরপরেও কন্টিনিউ করবে, আমরা তো ফ্রিকশনটাকে কনসিডার করতেছি না। সো এরপরে তুমি যদি সেকেন্ড ট্রলিটাকে মুভ করতে দাও, সে মুভ করতে 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 আরো ডিস্টেন্স, ইনফিনিট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সারা জীবন যাইতেই থাকবে, বিকজ আমরা তো এখানে ও। ফ্রিকশনটাকে নেগলিজিবল ধরতেছি। বুঝছো? জি ভাইয়া। এরপর বলতেছে মুভিং ট্রলিতে সব মোমেন্টাম ছিল, যখন এটা থামে তার সব মোমেন্টাম চলে যায়। এখন মোমেন্টাম কনজার্ভ তো রাখতে হবে। সো তার মানে ইন অর্ডার ফর মোমেন্টাম টু বি কনজার্ভ, the second trolley must leave the collision with the momentum amount that the first one had। তো প্রথম ট্রলিটার যতটুকু মোমেন্টাম ছিল ওইটা পুরোটা কাকে ট্রান্সফার করে দেয়? সেকেন্ড ট্রলিটাকে ট্রান্সফার করে দেয়। দেন সেকেন্ড ট্রলিটা যেহেতু আইডেন্টিক্যাল, তো তার মানে সেম স্পিডে মুভ করে চলে যায়। তো এই জিনিসটা ছিল আমাদের এক্সপ্লেনেশনটা। তো এটা তোমরা ক্যালকুলেশন ওয়েতেও দেখাইতে পারো, এরকম এক্সপ্লেনেশনেও সেম জিনিসটাই শো করছে। ওকে, তো তোমাদেরকে এই জিনিসগুলো দেখ হলে তো ডিফারেন্ট স্পিডে মুভ করতো না। কি হয়েছে বুঝি নাই, কখন ডিফারেন্ট স্পিডে মুভ করতো? যদি ডিফারেন্ট অবজেক্ট থাকতো। হ্যাঁ, ম্যাচ যদি আলাদা থাকতো, একটার ম্যাচ বেশি আরেকটার ম্যাচ কম থাকলে তখন স্পিডের ডিফারেন্স আসতো। ইয়েস, যে যার ম্যাচ বেশি তার জন্য ভেলোসিটি কম, যার ম্যাচ কম তার জন্য ভেলোসিটি বেশি, এরকম। যে মোমেন্টাম তো ইভেন্চুয়ালি সেম রাখা লাগবে। তো ইন অর্ডার টু কিপ দ্য সেম মোমেন্টাম, যার ম্যাচ বেশি তার ভেলোসিটিটা কম হইতো, এমন টাইপের ব্যাপার হইতো। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমার যদি কোনো মানে কোনো একটা লাইট অবজেক্ট যদি হেভি অবজেক্টকে মানে কলিশন করার পরে ওই লাইট অবজেক্টটা যদি ব্যাকওয়ার্ড মুভ করে, তাহলে কি মোমেন্টাম নেগেটিভ হবে? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। এই যে মোমেন্টামের ক্যালকুলেশনে অলওয়েজ এই জিনিসটা
মোমেন্টামের ক্যালকুলেশনের জন্য অলওয়েজ মাথায় রাখবা যে বিফোর ইউ আর স্টার্টিং দ্য ক্যালকুলেশন তুমি ঠিক করে নিবা যে একটা ডিরেকশনকে পজিটিভ ধরতেছো, তো তার মানে এই ডিরেকশনের মোমেন্টাম আর এই ডিরেকশনের ভেলোসিটি গুলা কি হবে? পজিটিভ। তো তার মানে অপোজিট ডিরেকশনটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি দ্যাট উইল বি কনসিডার্ড টু বি নেগেটিভ। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এটাই আমাদের এরকম এই এক্সাম্পল ক্যালকুলেশনের মধ্যে আছে, যে এখানের মধ্যে আছে। এখানে না নেগেটিভটা কোথায়? এই যে এখানে এই এক্সপ্লোশনের এখানে যে ছেলেটা এদিকে আসতেছে, নৌকাটা কি করবে? এই অপোজিট দিকে এরকম যাবে। তো তখন যে বোটের ভেলোসিটিটা নেগেটিভ হচ্ছে। বুঝছো? তো জি ভাইয়া। এই ডিরেকশনকে ধরছে নেগেটিভ, এই ডিরেকশনকে ধরছে পজিটিভ। তো তুমি ম্যাথের এটা তো শুরুতে আমি একটা, আমার মতো ধরতে পারবো হ্যাঁ না? হ্যাঁ নিজের মতো ধরতে পারবা। ম্যাথের শুরুতে নিজের মতো ফার্স্ট স্টেট করে নেবা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছি, ওই ডিরেকশনটাকে নেগেটিভ ধরতেছি। এরপরে পজিটিভ আসলে নেগেটিভ আসলে, পজিটিভ নেগেটিভ কিন্তু জাস্ট কি সিগনিফাই করবে? পজিটিভ এন্ড নেগেটিভ উইল অ্যাকচুয়ালি সিগনিফাই দ্য ডিরেকশন। ওকে, যে তুমি পজিটিভ ডিরেকশন যেটাকে ধরছো, ভ্যালুটা পজিটিভ আসা মানে ডিরেকশনটা পজিটিভ ডিরেকশনে। ওকে, আর নেগেটিভ আসা মানে ডিরেকশনটা নেগেটিভ ডিরেকশনে। এইটাই পজিটিভ নেগেটিভ, কিন্তু ভ্যালুতে কোনো চেঞ্জ আনবে না। তুমি যদি পজিটিভ নেগেটিভটা চেঞ্জও করো, যে একজন এইদিকে পজিটিভ ধরছে আরেকজন এইদিকে উল্টা দিকে পজিটিভ ধরছে, দোনোজনের ভ্যালু কিন্তু ফাইনালি সেম আসবে। বুঝছো শারিয়ার? যে তুমি একটা দিয়ে হ্যাঁ। করলা, রাফিন আরেকটা ধরে করলো, দোনোজনের ভ্যালু সেম আসবে। একজনের ফাইনাল অ্যান্সার আসবে পজিটিভ, একজনের ফাইনাল অ্যান্সার আসবে নেগেটিভ, বাট দোনোজনের অ্যান্সারই কারেক্ট। বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, so এখন this is all actually we had for momentum topic. মোমেন্টামের জন্য আমাদের এইগুলি জিনিসে ছিল ও লেভেলস এরই, ওই চেঞ্জ ইন মোমেন্টামের ওইসব ব্যাপারগুলো তোমরা পাবা। তো এইটা তো অলরেডি ডিসকাস করছি, এন্ড স্টিল আমি এখানের মধ্যে কতগুলি এক্সট্রা ব্যাপার, যে এসকেপ ভেলোসিটি নিয়ে কতগুলি জিনিস নিয়ে একটু আগের ব্যাচের ওদের সাথে ডিসকাস করছিলাম। বুঝছো? তো ওদের এর জন্য একটু সময় বেশি লেগে গেছিল। তো ওদের লেকচার ভিডিওটা এমনিতে তোমাদেরকে লিংক দিয়ে রাখবো, কারো যদি ইন্টারেস্ট ফিল করো তো এই ব্যাপারগুলি নিয়ে একটু দেখে রাখতে পারো। যে স্টুডেন্ট বুকটা পুরোটা রিডিং করে পরে ওদেরকে কয়েকটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। বুঝছো? এটা নরমালি লাগবে না, জাস্ট কারো যদি কিউরিওসিটি থাকে এক্সট্রা, তো তাহলে ওই জিনিসটা দেখলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, তো এই ভিডিওটা আমি এমনিতে লিংকটা দিয়ে রাখতেছি তারাও এখন গ্রুপের মধ্যে। এন্ড আরেকটা ব্যাপার, তোমাদের স্যাটারডেতে, আচ্ছা স্যাটারডে না, মানডে অর ওয়েডনেসডে, মানডে অর ওয়েডনেসডেতে তোমাদের ক্লাস শেষ হয় কয়টায় সবার? রাতের 10টা পর্যন্ত থাকে ক্লাস? মানডে ওয়েডনেসডে এই দুই দিন? যে বেসিক্যালি ফ্রাইডেতে যে ক্লাসটা দেওয়া, এই ফ্রাইডেতে অনেকজনের জাস্ট একটা দিন গ্যাপ। বুঝছো? অনেকজনের একটা দিন জাস্ট গ্যাপ থাকে। তো এটার জন্য দাঁড়া 1 মিনিট, আচ্ছা। সো বেসিক্যালি ফ্রাইডের ক্লাসটা ওরকম অন্যদিন দিতে চাচ্ছিলাম কেন, বিকজ অনেকজনেরই ওই দিন জাস্ট একটা দিন গ্যাপ থাকে। তো এটার জন্য সবাই চাচ্ছিল একটা দিন অ্যাটলিস্ট রেস্ট পাইতে। বুঝছো? আচ্ছা, দুপুরবেলা কারো ক্লাস থাকে? দুপুরবেলা 1টা বাজে 2টা বাজে এরকম? ওকে, সো এখানে আসলে টাইমিংটা বের করা কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই। তো তাহলে আমাদের এই ফ্রাইডের ক্লাসটা এটা থাকলো।
আর আজকে রাতে তাহলে তোমাদেরকে ইয়ে দিয়ে দিব, সকালবেলা অ্যাকচুয়ালি মানডে রাতের বেলা। আচ্ছা, মানডে রাতে তোমাদের 9 to 10:30 এই টাইমে কারো ক্লাস আছে? মানডে রাতে 9:30 ক্লাস শুরু? না, শেষ হয় আচ্ছা, 9:30 ম্যাথ ক্লাস শেষ হয়। ওকে, ঠিক আছে, এটা তাহলে আমি ডিসকাস করে দেখতেছি। ওকে, তো এটা নিয়ে এখন আমরা আসলে টাইমিং মিলানোটা কষ্ট ফ্রাইডে বাদে, তো এই জিনিসটা তো আমি সবাইকে ওরকম জিজ্ঞাসা করে করে টাইমিংটা ওরকম মিলাই দেখবো। ওকে, তো এমনিতে আজকে রাতে তোমাদেরকে ওয়ার্কশিট গুলা দিয়ে দেওয়া হবে এন্ড তোমাদের এই উইকেন্ডের জন্য লম্বা হোমওয়ার্ক। তো কালকে ফ্রাইডেতে আমরা ক্লাসটা রাখতেছি না, ঠিক আছে? এই কালকে ফ্রাইডেতে আমরা ক্লাসটা রাখতেছি না, তোমাদের কয়েকটা টাস্ক থাকবে, চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনে। অলরাইট, তো ফার্স্ট অফ অল হোমওয়ার্ক একটা হলো 1A এক্সাম প্র্যাকটিস, then 1B checkpoint questions and exam practice, এগুলা করতে আসলে অনেক বেশি সময় চলে যাবে, তো তাহলে এই দুইটা জিনিস করো। এর পরের উইকের জন্য আমরা ইয়ে হোমওয়ার্ক কি বলে মোমেন্টামে চেক পয়েন্ট আর এক্সারসাইজ এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো হোমওয়ার্ক দিব। সো এই উইকের জন্য এতটুকু, 1A এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনস। তো এটা হলো হোমওয়ার্ক ফর সানডে। কত তারিখ? সানডেতে 8 তারিখ, 1 আগস্ট। তারপরে হোমওয়ার্কটা লিখে রেখে দেই, এটা হলো হোমওয়ার্ক ফর রেজাল্টের দিন। তোমাদের ক্লাসটা ওরকম ইয়েতে নিব না, ঠিক আছে? রেজাল্টের দিন নরমালি আমি ক্লাস নেই না আর কি, অনেকজনেরই মন ভালো থাকে, অনেকজনের মন খারাপ থাকে। তো প্রেডিক্টেড গ্রেডস আসলে মন খারাপের কিছু হওয়ার কথা না, ইনশাল্লাহ সবারই ওরকম ভালো আসবে, বাট ওই দিনে আমি নরমালি নেই না ক্লাস। ওকে, সো এই থার্সডে এর জন্য তোমরা ওই কাজটা করে রাখবা যে থার্সডে এর ক্লাসে 1C যে মোমেন্টামের চেক পয়েন্ট and exam practice. And from this, কি বলে, আজকে রাতে তো তোমাদেরকে ওয়ার্কশিট গুলি দিয়ে দিব, কোনগুলির যে বলছিলাম যেগুলো 1A মোশনের প্রজেক্টাইল বাদে, প্রজেক্টাইলের তো ওয়ার্কশিট অলরেডি দেওয়া হয়েছে, তো প্রজেক্টাইল বাদে বাকিগুলার ওয়ার্কশিট গুলা দিয়ে দিব। তো ওই ওয়ার্কশিট গুলি আমরা সলভ করব ইয়েতে, কি বলে 13 আগস্টে। ওয়ার্কশিট কি এটা ফিজিক্যাল হার্ড কপি নাকি সফট কপি? পিডিএফ দিয়ে দিব, হার্ড কপি নিতে পারলে ভালো হতো এইভাবে এসে, বাট সমস্যা নাই, এটা পিডিএফ দিয়ে দিব। আর বুকলেট তোমাদের চলে আসবে 3rd উইক অফ আগস্টের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 13 আগস্ট ফ্রাইডেতে এই জিনিসগুলো সলভ করাবো। কি
all the worksheets of motion 1A. ওকে, তো এটা হলো আমাদের সামনের উইকের জন্য টোটাল হোমওয়ার্কের লিস্ট। এন্ড ফ্রম নেক্সট উইক, যে সানডে থেকে উই উইল স্টার্ট ম্যাটেরিয়ালস, যে আপথ্রাস্ট টপিকটা স্টার্ট করব, ডেনসিটি এন্ড আপথ্রাস্ট। আপথ্রাস্ট টপিকটা খুবই মজা, সো হোপফুলি সানডের ক্লাসে নিউ কিছু শিখবা। ওকে, আজকের ক্লাসে তো মোমেন্টাম সবকিছু আগের জিনিসই ডিসকাস করছি। ওকে, সো এই হোমওয়ার্কটা সবাই একটু কপি করে রাখো, আমি তোমাদের গ্রুপের মধ্যে প্রিভিয়াস ব্যাচের মোমেন্টামের লেকচারটাও দিয়ে রাখতেছি, ঠিক আছে? ওকে, সো তোমাদের মেসেঞ্জার গ্রুপে প্রিভিয়াস ব্যাচের মোমেন্টামের লেকচারটা দিয়ে দিচ্ছি। আজকের ক্লাস আমরা নিজেরাও পড়লাম, আর আজকের লেকচার ভিডিও রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবা, সমস্যা নাই। ওকে, সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। তোমরা সবাই হোমওয়ার্ক গুলা মাথায় রেখো, আজকে রাতে তো তোমাদেরকে ওয়ার্কশিট গুলা দিয়ে দিব আর কি। তো বাকি এক্সাম প্র্যাকটিস আর চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে ফেলবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।